আইন শৃঙ্খলা রক্ষায় ভালো কাজ করতে পেরেছিল। হঠাৎ করে ঈদের আগের দিন যখন ছুটিতে সবাই ঢাকার বাইরে চলে যায়, ঠিক সেই মুহূর্তে ঈদের আগের দিন 10 তারিখ ভোর 5টায় আপনারা জানেন, আমরা অনেক নিউজ করেছিলেন যে মধুমতি যে ব্যাংকের যে এটিএম বুথের কর্তব্যরত সিকিউরিটি গার্ড তাকে অজ্ঞাতনামা আসামিরা নৃশংসভাবে কুপিয়ে হত্যা করে তারা চলে যায়। এবং ঘটনাটা যখন জাতীয় ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়া ফলোআপ এবং প্রচারিত হয়েছিল এবং উক্ত মামলার মূল ঘটনা উদ্ঘাটনের জন্য থানা পুলিশ, অন্যান্য সংস্থা এবং আমাদের টিভি গুলশান বিভাগও ছায়াতদন্ত শুরু করে। আমরা এইগুলি তথ্য প্রযুক্তি, সিসিটিভি ফুটেজ, আসামির ব্যবহৃত মোবাইল, পোশাক, পরিচয়, বিভিন্ন তথ্য আমরা বিচার বিশ্লেষণ করে এটা আমরা তারপর তার সম্পর্কে আমরা খোঁজখবর পাই, তাকে আমরা গ্রেফতার করেছি। এবং ওই যে দ্বিতীয় আসামি তার টাকা তাকে মেরে এটিএম বুথ যে মানে ভেঙে যে টাকাটা নিয়ে সেটা সে স্বাধীন বাংলার সুপার মার্কেট হতে হাতুড়ি, তারপরে শাবল এগুলি ক্রয় করে এবং ফুটপাত হতে বাংলাদেশ ক্রিকেট দলের জার্সি ক্রয় করে এবং লোক সমাগম কোন জায়গায় হবে সেটা চিন্তা করে সে তখন ঠিক করে শাহজাদপুরে যে মধুমতি ব্যাংক এই জায়গায় লোকজন কম, সে সেখানে তিনটায় যায় এবং তার ড্রেসের উপরে তার একটা ড্রেস ছিল মানে পুমা ব্র্যান্ডের জল প্যানেলের শার্ট, এই শার্টটার উপরে সে ওই ক্রিকেট খেলার যে জার্সিটা পরে এটা কয়েকবার রেকি করে সে তারপরে যখন দেখে যে আস্তে আস্তে লোক সমাগম ভোর 5টার দিকে তখন সেখানে যায়। সেখানে গিয়ে তখন প্রথম তারা ওই যে ভিকটিম যে মেরেছে আরিফুল যে সিকিউরিটি গার্ড তাকে নৃশংসভাবে হত্যা করে চাপা করে। এরপরে সে অনেক চেষ্টা করেছে যে মধুমতি ব্যাংকের এটিএম বুথটাকে, কিন্তু সে দুর্ভাগ্যবশে ভাঙতে পারেনি। তখন সে চাপাতি শাবল টাবল গুলি ফেলে মনের দুঃখে রাস্তা পার হতে গিয়ে আবার মিরপুরের দিকে একটি বাসে করে মিরপুর বাসে চলে যায়। বাসের মধ্যে ওই জ্যাকেটটা ফেলে ওই যে জাতীয় ক্রিকেট খেলার যে রাশিটা ফেলে সে চলে যায়। আমরা সেটা আমাদের ডিবি গুলশান বিভাগ তদন্ত করতে গিয়ে যে মডার্স অপারেশনটা ছিল, এটা ছিল সে তাকে আমরা জিজ্ঞাসাবাদ করলাম তুমি কেন রাতের বেলায়, তখন সে বলল যে 10 থেকে 12 বছর যাবৎ সে বিভিন্ন অফিসে বাসা বাড়িতে আসবাবপত্র পরিবহন আনা নেওয়ার কাজ করত, কিন্তু এতে তার পোষায় না। তারপর তার বন্ধুটাকে বলতে দিল তুই বিভিন্ন জায়গায় ইট, বালু, রড এগুলি সরবরাহ করতে এত টাকা। তখন সেই ব্যবসাটা করতে গিয়ে কিছু জায়গা থেকে লোন করলেন, লোন করে সে 10-15 টাকা লোন করলেন, লোন করেও সে এখানে লস খেলেন। লস খাওয়ার পরে তখন তার উপায় না দেখে তখন সে পরিবার থেকে বিচ্ছিন্ন হয়েছে মিরপুরের বিভিন্ন জায়গায় তিনি কিডনি বিক্রি করবে, একটা 10-12 লাখ টাকা কিডনি বিক্রি করে সে একটা ওই যে সে একটা মানে বিভিন্ন সবাইকে সে প্রচার করেছে, দেখা যে সে একটা কিডনি একটি জরুরি কিডনি বিক্রি করতে অনেক দিন সে করলেন, কিন্তু দুর্ভাগ্য এটা তার কিডনিটাকেও কিনলেন। তখন একদিন সে ইউটিউবে দেখলেন যে সেখানে যে একটি দৃশ্য দেখলেন যে এটিএম বুথ ডাকাতি হচ্ছে। সেখান থেকে এটিএম বুথ খোলার পরে দেখেন যে লক্ষ লক্ষ টাকা, এই টাকা অনেক টাকা পেয়ে গেছে, একটু সিনেমা ইউটিউবের মধ্যে দেখেছে। তখন তার মনে লাগলো তাহলে আমার এটিএম বুথ কোথায় আছে সেখানে আমার ডাকাতি করতে হবে, তাহলে আমার এই টাকার সমস্যা সমাধান। এই এই ইউটিউব চ্যানেলটা দেখেই তখন সেই পরিকল্পনা করে সে স্বাধীন বাংলা সুপার মার্কেট থেকে হাতুড়ি, হেমার, চিনি, মিরপুর পল্লবী ক্যাম্প থেকে মোড় থেকে চাপাতি, শাবল, সাকু, মিরপুর স্টেডিয়ামের ফুটপাত থেকে সে বাংলাদেশ ক্রিকেট দলের জার্সি ক্রয় করে এবং সে যে থাই ইন্টারন্যাশনাল একটা লেখা নীল রঙের ব্যাগে করে সে মালগুলি এনেছিল ফেলে চলে গেছে। এবং সে যেদিন ডাকাতি করাকালীন সময় উনি যে
পুমা ব্র্যান্ডের জলপাই রঙের যে শার্টটা পরিধান করেছিল, যে প্যান্টটা পরিধান করেছিল, তাকে 4 দিন পরে যখন আমরা গ্রেপ্তার করলাম, তার ওই শার্টটা ওই প্যান্টটাই ছিল, এবং সে একদম সবকিছুই সে স্বীকার করেছে। এবং আমরা মনে করি এটা একটা এটিএম ভোট লুট করার উদ্দেশ্যে যে অত্যন্ত প্রাসঙ্গিক কায়দায় নির্মম ভাবে এই সিকিউরিটি গার্ডকে সে হত্যা করেছে। তার নাম, তার বয়স 60-এর কাছাকাছি হবে, মাহমুদ হাসান মাহমুদ, এবং সে হত্যা স্বীকার করেছে। এবং আমি মনে করি এই ঘটনাটার সাথে যে যে আলামতগুলি ছিল, ক্রিকেট খেলার জার্সি থেকে শুরু করে যা সে ইউজ করেছিল, আমরা সবকিছুই উদ্ধার করেছি এবং সে রিমান্ডে সবকিছু স্বীকার করেছে। এবং অনেক তথ্য প্রমাণ আপনারা নিতে হবে, এবং আমরা দ্রুতই আমরা চার্জশিট প্রদান করব। গ্রেফতার করছেন কবে আসলে? আর একজন কি ছিল? মিশনে একজন ছিল। গ্রেফতার করেছেন কবে? রিমান্ডে গ্রেফতার কতদিন আগে করেছেন এবং তারা কয়দিন পরে রিমান্ড ছিল, কয়দিন রিমান্ডে ছিল? সেটা তো আসলে তাকে আমরা ধরেছি, রিমান্ডে এনেছি। রিমান্ডে আনার পরে সে নিজ থেকেই যা যা সে এই হত্যাকাণ্ডে ব্যবহার করেছে সবকিছু তার কাছে উদ্ধার করা হয়েছে। সেখানে আপনাদেরকে সিসিটিভি দেওয়া হবে, সবকিছুই দেওয়া হবে। এবং আমরা তো এটাও বললাম যে এটা একটা মানে হত্যাকাণ্ড, এবং সেখানে সে একদম মানে পরিষ্কার ভাবে যা বলেছে, কয়টার সময় ঘটনাস্থলে গিয়েছে, কয়টার সময় বাস থেকে নেমেছে, আমাদের ক্যামেরা এবং তার জবানবন্দি, তার ড্রেস, তার যে কিডনি বেচার যে তার বিজ্ঞপ্তি, সবকিছুই কিন্তু সে আমাদের কাছে স্বতঃস্ফূর্তভাবে স্বীকার করেছে। তবে সে ভুল ভাঙার অনেক চেষ্টা করেছে। সে শুধু বলল ইউটিউবের যে দেখলাম নাটকটা, সেখানে ডাকাতটা ভুলটা ভেঙে বলতে পেরেছে, আমি ভাবতে পারিনি, আমি টাকাটা পাই। ধন্যবাদ। অন্য বিষয়ে একটা প্রশ্ন করি ভাই, গতকালকে আপনারা একটা বড় অ্যাচিভমেন্ট ছিল, কারিগরি বোর্ডের চেয়ারম্যানের স্ত্রীকে ধরেছেন। সম্প্রতি আমরা যেটা শুনলাম গতকালকে চেয়ারম্যানকে ওএসডি করা হয়েছে, আপনি বললেন আগামী ডাকা হবে। তো এর মধ্যে আসলে তার স্ত্রীর থেকে আপনারা নতুন কি তথ্য পেয়েছেন যদি আমাদের একটু মনে হয়। সঙ্গে একটু আরেকটু একবারে কালকে আমরা যে ভিডিওটা দেখলাম সেখানে দেখলাম যে দুদকের কর্মকর্তাদের নাম বলা হচ্ছে, তাদের বিরুদ্ধে আপনারা অ্যাকশনে যাবেন? সাংবাদিকদের নাম ধরে ধরে তো বলছে। দেখেন আসলে আমরা তো আমরা পুলিশ, সাংবাদিক, দুদক সবাইকে তো মানুষ ভয় পায়। এখন আমরা যখন কারো পক্ষ থাকি, সে মানুষগুলি কিন্তু তারা কিন্তু সাহস করে যে কোনো কাজ করে। এখন আমার কথা হলো যে আপনারা যে প্রশ্নটা করেছেন, এই যে মানে সিস্টেম অ্যানালিস্ট প্রধান আসামি যে গ্রেপ্তার করলাম, সে 160 বলে যা যা বলেছেন আপনারা আমরা অনেক কিছু শুনেছেন। এখন আমরা মনে করি যে এখানে যাদের নামে এসেছে তাদেরকে প্রত্যেককে আমরা পর্যায়ক্রমে ডাকবো। আগে আমাদেরকে একটু বোর্ডের যে সাবেক চেয়ারম্যান, যে তাকে গতকাল ওইটি করা হয়েছে, আপনারাই বললেন, তাকে আমরা আগামীকাল ডাকবো। তার সাথে কথা বলার পরে তারপরে আরো যারা আছে তাদের নাম এসেছে তাদের আমরা ডাকবো, তাদের সাথে কথা বলবো। আমরা মনে করি সকলের সাথে কথা বলে তথ্য বিশ্লেষণ করে আমরা আমাদের মামলাটা শেষ করবো। আরেকটা জিনিস হচ্ছে টাকার লেনদেনের কথা প্রকাশ্যে এসছে, এই টাকা লেনদেনের কি কোনো কংক্রিট মানে প্রমাণ তিনি কি সামনে তুলে ধরেছেন নাকি এমনিতে বলেছেন? এটা আমরা তদন্তটা করি, আমরা জিজ্ঞাসাবাদ করি, আমাদের উনি যে 160 করেছে সেটা আমরা বিচার বিশ্লেষণ করি, সবকিছু মিলে পরে আমরা যাবো। আমরা কি চেয়ারম্যানকে পরিস্থিতির কারণে কি কালকে বলেন ভাই, আজকে তো দিয়ে দাও ভাই একটা যদি জানার জিনিস, সেটা হচ্ছে যে চেয়ারম্যানকে আপনারা আগামীকাল ডেকেছেন, যদি প্রয়োজন হয় তদন্তের প্রয়োজনে তাকে কি গ্রেফতার করার সুযোগ আছে কিনা? সেটা তো সবসময় থাকে না, এখন আমরা যদি কাউকে জিজ্ঞাসাবাদ করে যেন না নিয়ে, আর যদি আমাদের কাছে তথ্যপত্র থাকে, বিচার বিশ্লেষণ যদি মনে হয় এই ঘটনার সাথে কেউ জড়িত, তার বিরুদ্ধে অবশ্যই আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
থ্যাংক ইউ